আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি সদ্য মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি। এমন একজন আইনজীবী যিনি আজ পর্যন্ত শুধুমাত্র নির্দোষ মানুষের পক্ষেই লড়েছেন এবং জীবনে একটি মামলাও হারেননি, কিন্তু হঠাৎ একদিন তিনি আদালতে হাজির হন এমন একজন ব্যক্তিকে বাঁচাতে যাকে পুরো শহরেই একজন খুনি হিসেবে বিশ্বাস করে। কারণ এবারের বিষয়টা শুধু একটি মামলা নয়, এটি তার কাছে ব্যক্তিগত। গল্পের শুরু হয় সূর্যকে দিয়ে। সে একটি নাইট ক্লাবে পার্টি করছিল। সেখান থেকেই তার পরিচয় হয় সমী নামের এক তরুণীর সঙ্গে। কিছুক্ষণ গল্প করার পর তারা দুজনে একসঙ্গে ক্লাব থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কালো গাড়ি দেখতে পান এক চায়ের দোকানদার। তিনি গাড়ির যাত্রীদের চা দেওয়ার জন্য কাছে এগিয়ে যান। ঠিক তখনই হঠাৎ গাড়ির দরজা খুলে যায়, আর সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সমী মাটিতে লুটিয়ে পড়ে। কেউ তার উপর প্রাণঘাতী হামলা করেছিল। তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর গল্পে প্রবেশ করে অর্জুন, শহরের সবচেয়ে নামকরা আইনজীবী। তিনি আজ পর্যন্ত কোনো মামলায় হারেননি, তাই সবাই তাকে ভালোবেসে ইক্কা নামে ডাকে। অর্জুনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি শুধু নির্দোষ মানুষের পক্ষে মামলা লড়েন। অর্জুন শুধু সেই সব মানুষের পক্ষেই লড়েন যাদের তিনি সত্যিই নির্দোষ বলে বিশ্বাস করেন। কোনো অপরাধীকে বাঁচানোর জন্য তিনি কখনো আদালতে দাঁড়ান না। এমন সময় অর্জুনের কাছে তার স্ত্রী অবন্তিকার ফোন আসে। তিনি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে যান। সেদিন অর্জুন ও অবন্তিকার মেয়ে সামাইরার একটি সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সাঁতার কাটার সময় হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তাই অবন্তিকা তাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার প্রথমে জানান আপাতত ভয়ের কিছু নেই, তবে সতর্কতার জন্য সামাইরার কিছু পরীক্ষা করতে হবে। একই সঙ্গে ডাক্তার অর্জুন ও অবন্তিকার রক্ত পরীক্ষা করারও পরামর্শ দেন। বিষয়টি শুনে তারা অবাক হলেও পরীক্ষায় রাজি হয়ে যান। এদিকে অর্জুনের সহকারীর ফোন আসে। তিনি জানতে পারেন সমীর উপর হামলার অভিযোগে পুলিশ সূর্যকে গ্রেপ্তার করেছে। সমী তখন কোমায়, আর সব প্রমাণই সূর্যকের বিরুদ্ধে যাচ্ছে, তাই তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। সূর্যকের বাবা হর্ষবর্ধন একজন প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এই মামলার কারণে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তিনি চান অর্জুন যেন তার ছেলের পক্ষে মামলা লড়েন। অর্জুন সূর্যের বাড়িতে যান, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন এই মামলা তিনি নেবেন না। তখন জানা যায় অর্জুন ও সূর্যের মধ্যে অনেক দিনের শত্রুতা। তারা একে অপরকে একদমই সহ্য করতে পারে না। হর্ষবর্ধন বারবার অনুরোধ করে বলেন এটি শুধু একটি মামলা নয়, তাদের পরিবার, সম্মান ও রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু তবু অর্জুন রাজি হন না। তখন সূর্য অর্জুনকে জিজ্ঞেস করে, কি ঘটলে আপনি আমার মামলা নিতে বাধ্য হবেন? অর্জুন শান্তভাবে উত্তর দেন, তার জন্য অলৌকিক কিছু ঘটতে হবে। একথা বলে তিনি সেখান থেকে চলে যান। অন্যদিকে সমীর মামলাটি সরকারি আইনজীবী মধুর হাতে তুলে দেওয়া হয়। প্রথমে একজন সিনিয়র আইনজীবী এই মামলা লড়ার কথা ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এত বড় দায়িত্ব মধুর উপর এসে পড়ে। এদিকে ডাক্তার সামাইরার রিপোর্ট অর্জুন ও অবন্তিকার হাতে তুলে দেন। রিপোর্ট দেখে তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, কারণ সামাইরার ক্যান্সার ধরা পড়েছে এবং রোগটি অনেকটাই ছড়িয়ে পড়েছে। ডাক্তার জানান সামাইরাকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। সাধারণত বাবা বা মায়ের কারো না কারো বোন ম্যারো শিশুর সঙ্গে মিলে যায়, কিন্তু অর্জুন ও অবন্তিকা কারোর রিপোর্ট ওই সামাইরার সঙ্গে মেলেনি। অর্জুন অবাক হয়ে অবন্তিকার দিকে তাকায়। তখন অবন্তিকা বলেন, আমাদের কারুরটা না মিললেও হয়তো অন্য কারুরটা মিলবে। সেখানেই প্রকাশ পায় সত্যটি, সামাইরা আসলে অর্জুনের জৈবিক মেয়ে নয়। ডাক্তার জানান এখন সামাইরার সঙ্গে মিলবে এমন একজন বোন মেরু ডোনার খুঁজে বের করতে হবে। অবন্তিকাও ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি অর্জুনকে বলেন সামাইরার আসল বাবা এত সহজে সাহায্য করতে চাইবে না, কিন্তু অর্জুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি নিজের মেয়েকে বাঁচানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। এরপর অর্জুন আবার সূর্যের কাছে যান, আর সেখানে সামনে আসে সবচেয়ে বড় সত্য, সামাইরার আসল বাবা আর কেউ নয়, সূর্য। অর্জুন সামাইরার অসুস্থতার কথা জানিয়ে সূর্যকে বোন মেরু দান করার জন্য অনুরোধ করেন, কিন্তু সূর্য এই সুযোগটাকে নিজের স্বার্থে ব্যবহার করে। সে বলে, আমি বোন মেরু দেব, তবে একটা শর্তে, তুমি আমার মামলা লড়বে
এবং আমাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করবে। শর্ত শুনে অর্জুন প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন, কিন্তু তার সামনে আর কোনো বিকল্প পথ ছিল না। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত তিনি সূর্যের মামলা লড়তে রাজি হন। এরপর তাদের পুরনো শত্রুতার আসল কারণও জানা যায়। এক সময় সূর্য অর্জুনের অধীনে আইন পেশায় প্রশিক্ষণ নিত, কিন্তু আইনকে অপব্যবহার করার প্রবণতা এবং তার অনৈতিক আচরণ দেখে অর্জুন নিজেই সূর্যকের আইনজীবী হিসেবে কাজ করার লাইসেন্স বাতিল করিয়ে দেন। সেই দিন থেকেই সূর্য অর্জুনকে ঘৃণা করতে শুরু করে। মামলাটি হাতে নেওয়ার পর অর্জুন সঙ্গে সঙ্গে তার পুরো টিমকে তদন্তে নামিয়ে দেন। অন্যদিকে মধু যখন জানতে পারে যে অর্জুন সূর্যকের পক্ষে দাঁড়িয়েছেন, তখন তিনি অবাক হয়ে যান, কারণ অর্জুনের পরিচয় ছিল এমন একজন আইনজীবী হিসেবে যিনি শুধুমাত্র নির্দোষ মানুষের পক্ষেই মামলা লড়েন। এ কারণেই মধুর মনে হয় এই মামলার পেছনে এমন কোনো সত্য লুকিয়ে আছে যা এখনো কেউ দেখতে পাচ্ছে না। তাই তিনি সুমির জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে আরো গভীরভাবে তদন্ত শুরু করেন। অন্যদিকে অর্জুন তার টিমকে সূর্যের গাড়িটি ভালোভাবে পরীক্ষা করার নির্দেশ দেন, কিন্তু তদন্তে জানা যায় গ্রেপ্তারের আগেই সূর্য তার গাড়িটি কেমিক্যাল ওয়াশ করিয়ে ফেলেছিল। এতে অর্জুন চিন্তায় পড়ে যান, কারণ যদি সূর্য নির্দোষী হন তাহলে সে প্রমাণ মুছে ফেলার চেষ্টা কেন করলো। এরপর আদালতে মামলার শুনানি শুরু হয়। প্রথমে অর্জুন সূর্যকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকেন এবং সেদিন রাতে পুরো ঘটনা বলতে বলেন। সূর্য জানায় ক্লাবে তার সঙ্গে সমীর পরিচয় হয়। এরপর তারা একসঙ্গে ডিনার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথে সূর্য সমীকে চুমু খাওয়ার চেষ্টা করলে সমী এতে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে চলে যায়। এরপর তার সঙ্গে কি ঘটেছে সে কিছুই জানে না। সূর্যকের এই কথা শুনে তার স্ত্রী গৌরী প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান। এরপর সরকারি কৌশলী মধু সূর্যকে জিজ্ঞেস করেন, সেদিন রাতে তুমি কখন বাড়ি ফিরেছিলে? সূর্য উত্তর দেয়, রাত প্রায় 1টা নাগাদ। কিন্তু তার কাছে এমন কোনো শক্ত প্রমাণ ছিল না যা দিয়ে সে এই দাবি প্রমাণ করতে পারে। যদিও তার স্ত্রী গৌরী তার পক্ষে সাক্ষ্য দিতে পারতেন, কিন্তু তিনি স্ত্রী হওয়ায় আদালত তার সাক্ষ্যকে সম্পূর্ণ নিরপেক্ষ হিসেবে গ্রহণ করতে পারে না। তাই আদালত পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করে। এদিকে এই মামলায় প্রভাব পড়তে শুরু করে অর্জুনের পরিবারেও। সামাইরার স্কুলের সহপাঠীরা তাকে কটাক্ষ করতে থাকে, তোমার বাবা তো একজন অপরাধীকে বাঁচাচ্ছেন। এসব শুনে সামাইরা ভীষণ কষ্ট পায় এবং তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। পরবর্তী শুনানিতে মধু সেই চাওয়ালাকে সাক্ষী হিসেবে হাজির করেন, যিনি আহত সমীকে গাড়ি থেকে পড়ে যেতে দেখেছিলেন। চাওয়ালা জানান সেদিন রাতে তিনি একটি কালো গাড়ি দেখেছিলেন এবং তার মনে হয়েছিল গাড়ির ভেতরে সূর্যকি বসে আছে। কিন্তু অর্জুন তাকে গাড়িটির কোম্পানি ও মডেলের নাম জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর দিতে পারেন না। এমনকি তিনি সূর্যকের মুখও স্পষ্ট দেখেননি বলে জানান। ফলে তার সাক্ষ্য থেকে নিশ্চিত প্রমাণ করা যায় না যে সেটি সূর্যকেরই গাড়ি ছিল। এমন সময় মধুর মনে পড়ে মামলায় ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। তদন্তকারীদের ধারণা ছিল সূর্য তার গাড়ির চাবি দিয়েই সমীর উপর হামলা করেছিল। গাড়িটি কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হলে চাবি ঢোকানো লকের ভেতরে হয়তো এখনো কিছু গুরুত্বপূর্ণ ফরেনসিক নমুনা থেকে যেতে পারে। তাই মধু পুলিশ কর্মকর্তাকে গাড়ির চাবি ও ইগনিশন লকের ব্যাপারে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দেন। অন্যদিকে অবন্তিকা অর্জুনের কাছে সমীর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য নিয়ে আসেন। প্রথমে অর্জুন এই তথ্য ব্যবহার করতে অস্বীকার করেন, কারণ এতে আদালতে সমীর চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে এবং তার সম্মান ক্ষুণ্ণ হবে। কিন্তু অবন্তিকা অর্জুনকে মনে করিয়ে দেন, আমাদের মেয়ের জীবন এখন ঝুঁকির মুখে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অর্জুন সেই তথ্যগুলো আদালতে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। পরদিন আদালতে যাওয়ার সময় সমীর মা অর্জুনের সঙ্গে দেখা করেন। তিনি জানতেন সেদিন অর্জুন অভিমন্যুকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকবেন। কাঁদতে কাঁদতে তিনি হাত জোড় করে অনুরোধ করেন, দয়া করে এটা করবেন না, এতে আমার মেয়ের খুব বদনাম হবে। কিন্তু অর্জুন শান্তভাবে উত্তর দেন, আমারও আর কোনো উপায় নেই। আদালতে অর্জুন সাক্ষী হিসেবে অভিমন্যুকে ডেকে আনেন, যে একসময় সমীর প্রেমিক ছিল। অভিমন্যু জানায় সে সবসময় সমীরকে সন্দেহ করত। তার অভিযোগ ছিল সমীর টাকার লোভে ধনী মানুষদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলত। এ কারণেই সে একসময় সমীরকে হুমকিও দিয়েছিল।
অভিমন্যুর কথা শুনে অর্জুনেরও খুব রাগ হয়, কারণ কোনো মেয়ের চরিত্র নিয়ে এভাবে প্রকাশ্যে কথা বলা একেবারেই ঠিক নয়। কিন্তু মামলায় জিততে হলে তাকে এটাও করে দেখাতে হবে সূর্য ছাড়া সমীর আরও শত্রু থাকতে পারে। এরপর থেকে মানুষের চোখে সমীর চরিত্র নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে, আর অর্জুন নিজের ভেতরে ভীষণ অপরাধবোধ অনুভব করতে থাকেন। পরবর্তী শুনানিতে মধু ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তারকে আদালতে হাজির করেন। ডাক্তার জানায়, সূর্যকে গাড়ির চাবি ও লকের ভিতরে রক্তের দাগ পাওয়া গেছে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় সেই রক্ত সমীর। এই প্রমাণ সূর্যের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী ছিল। রিপোর্ট দেখে অর্জুন বিস্মিত হয়ে যান, আদালতের কাছে আরও কিছু সময় চান। এরপর তিনি জেলে গিয়ে সূর্যকের সঙ্গে দেখা করেন। প্রভাবশালী পরিবারের ছেলে হওয়ায় জেলেও সূর্যক আলাদা কক্ষ, বিছানা, টিভি, মাইক্রোওয়েভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছিল। অর্জুন সরাসরি জিজ্ঞেস করেন, সত্যি করে বলো, তুমি কি সমীর উপর হামলা করেছিলে? কিন্তু সূর্যক বারবার একই উত্তর দেয়, না, আমি সমীরকে আঘাত করিনি। তার দাবি, সে যখন সমীরকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল তখনই হয়তো সমীর রক্ত তার গাড়ির চাবিতে লেগে গিয়েছিল। এরপর সূর্যক অর্জুনকে তার অসহায় অবস্থার কথা মনে করিয়ে দেয়। সে বলে, যত তাড়াতাড়ি তুমি আমাকে জেল থেকে বের করবে তত তাড়াতাড়ি আমি বনমেরু দিয়ে তোমার সামাইরার জীবন বাঁচাবো। এখানেই অবন্তিকা ও সূর্যকের অতীত সম্পর্কে আসল সত্য প্রকাশ পায়। অনেক বছর আগে অবন্তিকা ও সূর্যক একে অপরকে ভালোবাসত। সেই সময় অবন্তিকা গর্ভবতী হয়ে পড়েন, কিন্তু সূর্যক সেই সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে। সে কোনো দায়িত্ব নিতে চাইতো না এবং অবন্তিকার উপর গর্ভপাত করানোর জন্য চাপ সৃষ্টি করছিল। কিন্তু অবন্তিকা নিজের সন্তানকে জন্ম দিতে চেয়েছিলেন। অন্যদিকে তখন থেকেই অর্জুন অবন্তিকাকে ভালোবাসতেন। তিনি শুধু অবন্তিকাকেই নয়, তার গর্ভের সন্তানকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন এবং পরে তাদের বিয়ে হয়। অর্জুন সূর্যককে বলেন, আমি তোমার মামলা লড়ব, আবার আমার মেয়েকেও বাঁচাবো। এদিকে সামাইরার শারীরিক অবস্থা আবারও খারাপ হয়ে যায়। অবন্তিকা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় সমীর মৃত্যু হয়। এখন মামলাটি আর শুধু হত্যা চেষ্টা নয়, সরকারি খুনের মামলায় পরিণত হয়। মেয়ের মৃত্যুতে সমীর মা সম্পূর্ণ ভেঙে পড়েন, আর অর্জুনও বুঝতে পারেন পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে গেছে। এরপর অবন্তিকাকে নিজেই জেলে গিয়ে সূর্যকের সঙ্গে দেখা করান। সূর্যকের ধারণা ছিল অর্জুনই তাকে বনমেরু দিতে রাজি করানোর জন্য অবন্তিকাকে পাঠিয়েছেন। একথা শুনে অবন্তিকা খুবই ফেটে পড়েন। তিনি বলেন, তুমি আগে যেমন নিষ্ঠুর ছিলে, আজও তেমনই আছো। সামাইরার উপর তোমার কোনো অধিকার নেই, ও শুধু অর্জুনের মেয়ে। এই কথা বলেই তিনি সেখান থেকে চলে যান। নিজের মেয়ের অবস্থা দেখে অর্জুন সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে তাকে এই মামলা জিততেই হবে। পরবর্তী শুনানিতে অর্জুন নিজের পক্ষ থেকে একজন ফরেনসিক বিশেষজ্ঞকে আদালতে হাজির করেন। বিশেষজ্ঞ জানান, সূর্যকের গাড়ির যেহেতু কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয়েছিল, তাই লকের ভিতরে পাওয়া অতি সামান্য রক্তের নমুনাকে শতভাগ নির্ভরযোগ্য বলা যায় না, কারণ সঠিক ফরেনসিক পরীক্ষার জন্য যতটা রক্তের প্রয়োজন ছিল সেখানে ততটা নমুনা পাওয়া যায়নি। তাই শুধু ওই রক্তের রিপোর্টের উপর ভিত্তি করে সূর্যককে দোষী সাব্যস্ত করা যাবে না। এরপর মধু আদালতে নতুন এক সাক্ষীকে হাজির করেন। ছেলেটি সেই ভবনেই থাকতো যার নিচে সেদিন রাতে সূর্যকের গাড়ি দাঁড়িয়েছিল। সে জানায়, রাত প্রায় 1:10 সে সূর্যককে নিজের চোখে দেখেছে। সে সূর্যককে এবং তার গাড়ি দুটোই পরিষ্কারভাবে চিনতে পেরেছিল। সেই সময় সূর্য কারো সঙ্গে ফোনে কথা বলছিল এবং তাকে খুবই আতঙ্কিত দেখাচ্ছিল। এই সাক্ষ্য শুনে অর্জুনও চিন্তায় পড়ে যান। তিনি আবার আদালতের কাছে সময় চান এবং জেলে গিয়ে সূর্যককে জিজ্ঞেস করেন, তুমি কি আসলেই কিছু লুকাচ্ছ? তখন সূর্যক এবারও একই কথা বলে, আমি সমীরকে হত্যা করিনি। এরপর অর্জুন নিজেই ঘটনাস্থলের আশেপাশে গিয়ে তদন্ত শুরু করেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার পর তিনি সূর্যকের স্ত্রী গৌরীর সঙ্গে দেখা করেন। গৌরী জানান, সেদিন রাত প্রায় 1টার দিকে সূর্যক বাড়ি ফিরেছিল। বাড়িতে ফিরে সে গৌরীকে নির্মমভাবে মারধর করে। তিনি আরো জানান, সূর্যক প্রায় তার উপর শারীরিক নির্যাতন চালাতো। সেদিন ভয় পেয়ে তিনি পুলিশে ফোনও করেছিলেন, কিন্তু পরে আবার সেই নিজেই ফোন করে পুলিশকে আসতে নিষেধ করেন, কারণ তিনি জানতেন সূর্য ও তার প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে যাওয়া তার জন্য মোটেই সহজ হবে না। এদিকে মধুর স্বামী তাকে একটি দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। মধু যখন এর কারণ জানতে চান তখন তিনি বলতে শুরু করেন, এরপর জানা যায় মধুর স্বামীর একটি ভালো চাকরি হয়েছে, আর সেই চাকরিটা তাকে পাইয়ে দিয়েছে হর্ষবর্ধন। মধু সঙ্গে সঙ্গে বুঝে যায় হর্ষবর্ধন আসলে তার স্বামীকে চাকরি দিয়ে তাকে চাপ দিতে চাইছেন যেন সে এই মামলা পিছিয়ে যায়। কিন্তু মধু স্পষ্ট জানিয়ে দেয়, আমি সমীর মামলা ছাড়ব না। এই কথা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়
এবং রাগ করে মধুর স্বামী সেখান থেকে চলে যায়। মধুও রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে পৌঁছে যায় অর্জুন। সে মধুকে কফি খাওয়ার প্রস্তাব দেয় এবং দুজনে এক টেবিলে বসে কথা বলার সময় কেউ একজন অর্জুনকে ছবি তোলার জন্য ডাকে। অর্জুন নিজের ফোন টেবিলে রেখেই উঠে যায়। এমন সময় তার ফোনে সহকারীর একটি মেসেজ আসে, গৌরী আমাদের কথা মানতে রাজি নয়, সে সৌর্যকের পক্ষ নিতে চায়। মধু সেই মেসেজ পড়ে ফেলে এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। আদালত নতুন মোড় নেয়। পরদিন আদালতে মধু হঠাৎ গৌরীকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে আনে। গৌরী আদালতে জানায় সৌর্য রাত 1টায় নয় বরং ভোর 4টায় বাড়ি ফিরেছিল। সে আরো বলে বাড়ি ফিরে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল। যদি গৌরীর কথা সত্যি হয় তাহলে ঘটনাস্থলে সৌর্যকের কাছে সমীর উপর হামলা করার জন্য যথেষ্ট সময় ছিল। এই সাক্ষ্য শুনে আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কিন্তু অর্জুন যেন আগে থেকেই এর জন্য প্রস্তুত ছিল। তাই ইশারায় সহকারীর পুলিশ কল রেকর্ড নিয়ে আসে। সেই রেকর্ডে দেখা যায় রাত প্রায় 1টার সময় গৌরী পুলিশে ফোন করে অভিযোগ করেছিল যে সৌর্যক তাকে মারধর করছে। রেকর্ডিং এর পেছন থেকে এক পুরুষ চিৎকারও শোনা যায়। কিছুক্ষণ পর গৌরী আবার ফোন করে জানায় এখন সব ঠিক আছে, পুলিশ আসার দরকার নেই। এই কল রেকর্ড থেকে প্রমাণ হয়ে যায় যে রাত 1টার সময় সৌর্যক নিজের বাড়িতেই ছিল। গৌরীর স্বীকারোক্তি চাপ সহ্য করতে না পেরে গৌরী ভেঙে পড়ে এবং সত্য স্বীকার করে। সে জানায় সৌর্যক সত্যি রাত 1টার সময় বাড়ি এসেছিল এবং তাকে মারধরও করেছিল। সৌর্যকের অত্যাচারে সে এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিল যে কোনো সময় তাকে জেলে পাঠাতে চেয়েছিল। তাই সে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। বিচারক গৌরীকে বলেন, যদি সৌর্যক তোমার উপর নির্যাতন করে থাকে তাহলে তুমি তার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারো, কিন্তু খুনের মামলা মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করতে পারো না। এখন আদালতের সামনে পরিষ্কার হয়ে যায় যে সমীর উপর হামলার সময় সৌর্যক নিজের বাড়িতেই ছিল। পর্যাপ্ত প্রমাণের অভাবে এবং শক্তিশালী সাক্ষ্যের কারণে সৌর্যক খুনের মামলা থেকে খালাস পেয়ে যায় এবং জেল থেকে বেরিয়েও আসে। বাইরে এসে সে গৌরীর কাছে ক্ষমা চায় এবং তাকে ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করে। গৌরী আপাতত তাকে ক্ষমা করে দেয় এবং তারা একসঙ্গে বাড়ি ফিরে যায়। কিন্তু অর্জুন তখন গভীর চিন্তায় ডুবেছিল। ঠিক তখনই মধু তার কাছে আসে। মধু বলে, অর্জুন, তুমি সবসময় আমার কাছে অনুপ্রেরণা ছিলে, কিন্তু আজ তুমি যা করেছো তারপর তুমি আমার চোখে হেরে গেছো। এখানে বড় এক সত্য প্রকাশ পায়। রেস্টুরেন্টে অর্জুন ইচ্ছে করে নিজের ফোন টেবিলে ফেলে রেখে গিয়েছিল। সে জানতো মধু মেসেজটি পড়বে এবং সেই তথ্যের ভিত্তিতে আদালতে গৌরীকে সাক্ষী হিসেবে ডাকবে। অর্থাৎ অর্জুন নিজেই এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যাতে গৌরী আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় এবং পরে সেই মিথ্যা প্রমাণ করে সৌর্যকে বাঁচানো যায়। মধু বুঝতে পারে অর্জুন এক অসাধারণ আইনজীবী হলেও এবার তিনি সত্যের জন্য নয়, নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য লড়ছেন। আর সেখান থেকে গল্প আরো জটিল এবং বিপজ্জনক দিকে এগোতে শুরু করে। এদিকে ফোনটি ইচ্ছাকৃতভাবে মধুর সামনে রেখে গিয়েছিল অর্জুন। সে চেয়েছিল মধু যেন গৌরীকে নিয়ে আসা মেসেজটি পড়ে এবং আদালতে তাকে সাক্ষী হিসেবে ডাকে, কারণ অর্জুন আগেই জানতো সেদিন রাতে গৌরী পুলিশে ফোন করেছিল। তাই আদালতে গৌরী যদি মিথ্যা সাক্ষ্য দিতেন তাহলে অর্জুন সেই কল রেকর্ড দেখিয়ে সহজে প্রমাণ করতে পারতেন যে রাত 1টার সময় সৌর্যক বাড়িতেই ছিল। অর্থাৎ অর্জুন পরিকল্পিতভাবে মধু ও গৌরী দুজনকে ব্যবহার করে সৌর্যকের জন্য একটি শক্তিশালী এলিবাই তৈরি করেছিল। তবুও মধুর বিশ্বাস ছিল সমীর প্রকৃত হত্যাকারী সৌর্যকই। অর্জুনের এই কাজ দেখে তিনি গভীরভাবে হতাশ হয়ে সেখান থেকে চলে যান। মামলায় জয়ী হওয়ার পর সৌর্যক নিজের প্রতিশ্রুতি রাখে এবং সামাইরাকে নিজের বোন মেরো দান করে। সফলভাবে ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয় এবং সামাইরার জীবন বেঁচে যায়। নিজের মেয়েকে সুস্থ হতে দেখে অর্জুন অনেকটা স্বস্তি অনুভব করে। কিছুদিন পর আবার সৌর্যকে একটি ক্লাবে পার্টি করতে দেখা যায়। এবার তার সঙ্গে ছিল গৌরী, আর দুজনেই বেশ সুখী সুখী মনে হচ্ছিল। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় অর্জুন। অর্জুন সরাসরি সৌর্যককে জিজ্ঞেস করে, সমীরকে এত নির্মমভাবে কিভাবে হত্যা করলে? এই প্রশ্ন শুনে সৌর্যক অবাক হয়ে যায়। এরপর ধীরে ধীরে সেই রাতের প্রকৃত ঘটনা প্রকাশ পায়। সেদিন গাড়ির ভেতরে সৌর্যক জোর করে সমীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছিল। সমী বাধা দিলে সৌর্যক নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। গাড়ির চাবি দিয়ে সে সমীর উপর একের পর এক আঘাত করতে থাকে। এতে সমী মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। ভয়ে সৌর্যক তাকে রাস্তার ধারে ফেলে রেখে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিছু দূরে একটি ভবনের নিচে গাড়ি থামালে
বারান্দায় দাঁড়িয়ে থাকা এক যুবক তাকে দেখে ফেলে। সেখান থেকেই সূর্য গৌরীকে ফোন করে পুরো ঘটনাটি জানায়। কিন্তু একটি সমস্যা ছিল, সূর্যকে নিজের মোবাইলে তখন ক্লাবেই পড়েছিল। তাই সে ফুটপাতে থাকা এক ভিক্ষুকের মোবাইল ধার নিয়ে গৌরীকে ফোন করে। এরপর সূর্য ও গৌরী মিলে তাকে বাঁচানোর জন্য পুরো পরিকল্পনা সাজায়। গৌরী পুলিশে ফোন করে মিথ্যা অভিযোগ করেন যে সূর্য বাড়িতে এসে তাকে মারধর করছে। ফোনে সূর্যকের কণ্ঠস্বর শোনানোর জন্য তারা বাড়ির এক কর্মচারীকে জোরে জোরে চিৎকার করতে বলেন। এই সাজানো ফোন কলের কারণে পুলিশি রেকর্ডে উল্লেখ হয়ে যায় যে ঘটনার সময় সূর্য বাড়িতেই উপস্থিত ছিল। তবে সূর্যকের আরেকটি বড় ভুল হয়ে যায়। সে জানতে পারে বারান্দায় দাঁড়ানো ছেলেটি তাকে দেখছে এবং যে ভিক্ষুকের ফোন থেকে সে ফোন করেছিল সে ব্যক্তিও তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। তাই সূর্য নিজের লোক পাঠিয়ে সেই ভিক্ষুককে হত্যার চেষ্টা করে। তবে ভিক্ষুকটি অলৌকিকভাবে বেঁচে যায় এবং হাসপাতালে ভর্তি হয়। তদন্ত করতে গিয়ে অর্জুন সেই ভিক্ষুকের কাছেই পৌঁছে যায়। ভিক্ষুক তাকে ফোন ব্যবহারের পুরো ঘটনাটি খুলে বলে। অর্থাৎ মামলার রায় হওয়ার আগেই অর্জুন জেনে গিয়েছিল যে সমীর প্রকৃত হত্যাকারী সূর্য। তবু সে আদালতে সত্য প্রকাশ করেনি, কারণ সূর্য জেল থেকে মুক্ত না হলে সামাইরাকে বোন মেরে দিতে পারবে না। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য জীবনের প্রথমবারের মতো একজন প্রকৃত খুনিকে আইনের হাত থেকে রক্ষা করেছিল অর্জুন। সবকিছু শুনে সূর্য হাসতে শুরু করে। সে বলে, এখন সত্য জানলেও তুমি আমার কিছুই করতে পারবে না। আদালতে ইতিমধ্যেই আমাকে নির্দোষ ঘোষণা করেছে, আর আমাকে তো তুমি মুক্ত করে এনেছই। তখন অর্জুন শান্তভাবে বলে, আমি হয়তো পারবো না, কিন্তু ও পারবে। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় মধু ও পুলিশ। অর্জুন আগেই ভিক্ষুকের সাক্ষ্য ও ফোনের তথ্য এবং নতুন সব প্রমাণ মধুর হাতে তুলে দিয়েছিল। এবার পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ ছিল যে সমীর হত্যাকারী সূর্যকি, আর নিজেকে বাঁচাতে সে একটি ভুয়া আলিবাই তৈরি করেছিল। অবশেষে পুলিশ সূর্যকে আবার গ্রেপ্তার করে এবং সেখানে সিনেমাটির সমাপ্তি ঘটে। এভাবেই অর্জুন প্রথমে নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য সূর্যকে আইনের হাত থেকে মুক্ত করে, আর যখন নিশ্চিত হয় যে মেয়ে সম্পূর্ণ নিরাপদ তখন সে একই আইনের সাহায্যে সূর্যকে তার অপরাধের যথাযথ শাস্তি পাইয়ে দেয়। সিনেমার শেষ বার্তাটি হলো, অনেক সময় সঠিক আর ভুলের মধ্যে সিদ্ধান্ত নেওয়াটা অতটা সহজ নয়। একজন আইনজীবী হিসেবে অর্জুন হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু একজন বাবা হিসেবে সে নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য যা করার প্রয়োজন ছিল তাই করেছে। তবে শেষ পর্যন্ত সে নিজের সেই ভুল শুধরে নেয় এবং নতুন প্রমাণ সংগ্রহ করে সমীর প্রকৃত হত্যাকারীকে আইনের হাতে তুলে দেয়। এর ফলে সমীও শেষ পর্যন্ত ন্যায় বিচার পায়। তো বন্ধুরা, এটাই ছিল ইক্কা সিনেমার সম্পূর্ণ গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরো দারুণ মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।